নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আমাকে তো তোমরা এখন অনেকেই চেনো। আমি জিনিয়া। বিভিন্ন গল্পে নানা চরিত্রে তোমরা আমাকে শুনতে পাও এবং এটাও জানো যে গল্প শুরুর আগে এখন আমরা আসি তোমাদের সঙ্গে একটু গল্প করতে। কেন বলো তো? আসলে আমরা যে সবাই মিলে এত সুন্দর সুন্দর গল্প তৈরি করেই তোমাদেরকে উপহার দেওয়ার জন্য, সেটা বোঝাতে। আমরা মানুষ, কোনো এআই নই। আচ্ছা, প্রথম প্রেমের গল্পের কথা তোমাদের মনে আছে নিশ্চয়ই? ওই তন্নিষ্ঠা আর তনয়, কি হবে বলো তো ওদের? এত মজার গল্প, তোমরা এত ভালোবাসা দিয়েছো, কিন্তু শেষ পর্বে থাকতে হবে তো। তনয় কি ধরা পড়ে যাবে তন্নিষ্ঠার বাবার কাছে? তন্নিষ্ঠাই বা কি করে ম্যানেজ করবে? তনয় কি আদৌ তন্নিষ্ঠার মন জয় করতে পারবে? এই সবটা জানতে আজকে শেষ পর্বে থাকতে হবে। এই মজার গল্পটি অবশ্যই শুনতে হবে, কেমন? হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আজকে তো একটু বেশিই খুশি হওয়ার দিন তোমাদের, তাই তো? কারণ আমরা কিন্তু মোটেই আর এক সপ্তাহ অপেক্ষা করাইনি। প্রথম প্রেমের গল্প তার অন্তিম পর্ব নিয়ে চলে এসেছি মাত্র 2 দিনের ব্যবধানে। কি খুশি তো? তাহলে চলো শুরু করব গল্প। তবে তার আগে ওই বিধিবদ্ধ সতর্কীকরণ যে আমরা, মানে আমি, অন্তরা, যারা গল্প বলি তারা কিন্তু প্রত্যেকে রক্ত মাংসের মানুষ। সে তাদের থাম্বনেলের আড়ালে দেখা যায় না ঠিকই, কিন্তু তার মানে তো আর তারা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত কণ্ঠস্বর নয়, তাই না? এই ঘোষণাটা অবশ্য তোমাদের জন্য ছিল না, এটা ছিল ইউটিউব অ্যালগোরিদম বাবাজির জন্য। যাই হোক, আমাদের গল্প বানাতে যথেষ্ট এফর্ট লাগে, যথেষ্ট খাটাখাটনিও করতে হয়। তাই ইউটিউব অ্যালগোরিদম শুধু শুধু আমাদেরকে লো এফর্ট কন্টেন্ট বলে দাগিয়ে দিয়ে ডিমনিটাইজড করে দেওয়ার কোনো মানেই হয় না। যাক, ছাড়ো সেসব কথা। ইউটিউব অ্যালগোরিদম বুঝুক বা না বুঝুক, আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুরা বোঝে, তাই তো? তাহলে আর কি, শুরু করব গল্প। তবে তার আগে আরও একবার মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুম চ্যানেলের আরও একটা চ্যানেল রয়েছে যার নাম গল্পের মরশুম। হ্যাঁ, আগে যে চ্যানেলের নাম ছিল ভূত চর্চা, এখন সেটাই বদলে গিয়ে গল্পের মরশুম, যেখানে আমরা বন্ধুত্ব, ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের জটিলতা নিয়ে নানান গল্প নিয়ে হাজির থাকি প্রত্যেক শনিবার রাত্রি ঠিক 9:30টায়। তাহলে আর দেরি কেন? ভালোবাসার মরশুমের পাশাপাশি ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কেমন? আজকের গল্প প্রথম প্রেমের গল্প। তোমরা এতদিনে জেনেই গেছো এই গল্পের লেখিকা অন্তরা। গল্প পাঠে অন্তরার সঙ্গে কোথাও কোথাও আমিও থাকব, মানে আমি তোমাদের বন্ধু প্রীতম। আর অন্যান্য চরিত্রে অবশ্যই আমরা দুজন তো আছি, সঙ্গে অনিন্দিতা, সৌর এবং সৌজাত্য। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, প্রথম প্রেমের গল্প, অন্তিম পর্ব। একদম একদম। বসার ঘরের সেই বরফ শীতল পরিবেশ থেকে তনয় যেভাবে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে বাপি আর মৈনাককে সামলে নিয়েছিল, তা তন্নিষ্ঠা ভাবতেই পারেনি। সামন্ত ক্যাটারার্সের কর্ণধার যখন বিদায় নিল, একেবারে নিজের অর্ডারটা বগল দাবা করেই বেরোলো। ততক্ষণে বাড়ির পরিবেশ আবার স্বাভাবিক, কিন্তু তন্নিষ্ঠার মনের ভেতরে ঝড়টা তখন সবে শুরু হয়েছে। রাত প্রায় 12টার কাছাকাছি। তন্নিষ্ঠা নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় বসে আছে। রাগ, ক্ষোভ আর একটা অদ্ভুত অস্বস্তি ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক তখনই স্ক্রিনে ভেসে উঠল সেই পরিচিত চেনা নাম্বার। পরপর 3 বার রিং হওয়ার পর চতুর্থবারে তন্নিষ্ঠা ফোনটা কানে তুলল। কি কি হলোটা কি? এতবার করে ফোন করছি, ফোন তুলছো না যে? হাতে ব্যথা নাকি কানে? কোনটা কোনটা? গলাটা শোনার পর মাথাটা যেন আরও একটু বেশি গরম হয়ে গেল তন্নিষ্ঠার।
কারণ আমি কথা বলতে ইন্টারেস্টেড নই। কি আশ্চর্য! আরে বাবা, কি এমন করলাম যে তোমার ইন্টারেস্ট একেবারে একদিনেই তলানিতে ঠেকলো? কি করনি তুমি? আমার সঙ্গে কথা না বলে একেবারে আমার বাড়িতে এসে হাজির হলে। ভাইয়ের জন্মদিনের ব্যাপারটা যদি না থাকতো তাহলে আমি কি বলে ম্যানেজ করতাম? কি আবার বলতে বলতে যে জামাই ষষ্ঠী সবে গেছে, তখন আসতে পারিনি, তাই এখন এসেছি, ব্যাস। তার মানে জামাই ষষ্ঠী হয়ে গেছে 1 সপ্তাহ আগে, আর তাছাড়া আমার বাবা এবছর জামাই ষষ্ঠী করতে মামার বাড়িতে। এই 1 মিনিট, তুমি আমার বাড়িতে জামাই ষষ্ঠীর পর এসেছো বলে কি মিন করতে চাইছো? এই রে, আর একটু হলে তো তনয় ধরা পড়ে যেত, কিন্তু নিজেকে খুব ভালোই সামলে নিতে পারে তনয়। যাব বাবা, কি আবার মিন করতে যাব? যেটা বুঝতে পারছো সেটাই মিন করছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না গো, একটু পরিষ্কার করে আমায় বুঝিয়ে বলবে? না, এর থেকে পরিষ্কার করে আমি বোঝাতে পারবো না। তনয়। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি জানি, আমার নাম তনয়। বারবার তনয় তনয় করছো কেন? আমি আসলে বলতে চেয়েছিলাম যে জামাই ষষ্ঠীতে প্রচুর অর্ডার ছিল, তাই বিয়ে বাড়ির পরেই তোমার বাড়িতে আসতে পারি। এখন সেগুলো মিটে টিটে গেছে, তাই এসেছি। এতে সমস্যা কি হয়েছে? উত্তরটা বোধহয় অন্যরকম এক্সপেক্ট করেছিল তন্নিষ্ঠা। খানিকটা আশাহত হয়ে ও বলল, ও তুমি এটাই বলতে চেয়েছিলে? হ্যাঁ, কেন? তুমি কি অন্য কিছু বুঝতে পেরেছিলে নাকি? তন্নিষ্ঠা এতদিনে বুঝে গেছে যে তনয়ের পক্ষে ওই 3টে ম্যাজিক্যাল ওয়ার্ড, ওটা বোধহয় বলা সম্ভবই নয়। না, আমি কিচ্ছু বুঝতে পারিনি, শুধু এইটুকু বুঝেছি যে জামাই ষষ্ঠীতে খামার কাছে তোমার আর কোনোদিনই আসা হবে না। রাখলাম, কাল আমার স্কুল আছে। খানিকটা তৎপর হয়ে বলে উঠল তনয়। এই দাঁড়াও 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 দাঁড়াও, এত বড় অভিশাপ দিও না। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে অন্য একটা কথা বলতে চেয়েছিলাম। কি? আসলে আসলে আমি না তোমাকে, আসলে আমি তোমাকে। তন্নিষ্ঠা আবারও আশায় বুক বাঁধল, তারপর বলল, বলো। তোমাকে আমি তোমাকে আমি তন্নিষ্ঠার বুকের ভেতরে তখন তোলপাড় শুরু হয়েছে। এই বুঝি বলে ফেলল তনয়, আমাকে তুমি? তোমাকে আমি কাল সকালে ফোন করে ডেকে দেব। এই রে, তনয় আবার ছড়িয়েছে। মানে? না মানে, তোমার তো স্কুল আছে, তাই ভাবলাম যদি অ্যালার্মের কাজটা করে দিই আর কি। তুমি তুমি রাত 12:30টার সময় আমাকে ফোন করে কাল সকালে ডেকে দেওয়ার কথা বলছো? আরে না না না, মানে আমি বলতে চাইছিলাম অন্য একটা কথা, কিন্তু না থাক। তন্নিষ্ঠা এবার খানিকটা ডেসপারেট, শুনেই ছাড়বে। না, থাকবে না, তুমি বলো। আরে ব্যাপারটা না একটু অন্যরকম। জামাই ষষ্ঠী সে তো জ্যৈষ্ঠ মাসে হয়, আর জ্যৈষ্ঠ মাসে কি পাকে? আম পাকে। ওই যে কবিতাটা ছিল না, আম পাকে বৈশাখে, না মানে জ্যৈষ্ঠতেও পাকে। এখন আম পাকলেই তো আর আম খেতে হয়, তাই না? আর আম খেতে হলে তো আম গাছের নিচে যেতে হয়। তোমাদের বাড়ির সামনে বাপরে বাপরে কি পিল্লায় পিল্লায় আম গাছে, কি আম ধরেছে! আচ্ছা, আম খেলাম, তারপর? তারপর ওই জাম, কাঁঠাল, আর তাছাড়া কিচ্ছু না, আমি কিচ্ছু শুনবো না। আরে আরে আরে, রেগে যাচ্ছ কেন? শোনোই না পুরোটা। দেখো, এখন আম গাছ থাকলেই তো ওই কোকিল ডাকবে, কু কু, আর কোকিল ডাকলেই তো বসন্ত, হ্যাঁ? আর বসন্তকালেই তো মানে জ্যৈষ্ঠ মাসেই তো জামাই ষষ্ঠী। তাহলে লজিকটা কি দাঁড়ালো? তোমার মাথা আর আমার মুন্ডু। ফোনটা রাখো, আর জীবনেও আমাকে ফোন করবে না। ফোনটা আছাড় মেরে বিছানায় ফেলে দিল তন্নিষ্ঠা, আর নিজের সমস্ত রাগ গিয়ে উগড়ে দিল পাশ বালিশটার ওপর। এক ঝটকায় ওটাকে ছুঁড়ে বিছানা থেকে মেঝেতে ফেলে দিল। একটা আস্ত বুদ্ধুর পাল্লায় পড়ল।
কাজের কাজ কিচ্ছু করতে পারে না, বলতে পারে না, অথচ রাত বিরেতে ফোন করে যত রাজ্যের রাজগুবি লজিক। প্রচণ্ড রাগ হচ্ছে, নিজের মনের ওপর রাগ হচ্ছে, তনয়ের ওপর রাগ হচ্ছে। মনে মনে প্রতিজ্ঞা করল আর কোনো পরিস্থিতিতেই এই বাচাল লোকটার সঙ্গে কথাই বলবে না। কিন্তু মুখে প্রতিজ্ঞা করলে কি হবে? মনটা কি কথা শোনে? অবাধ্য চোখ দুটো দেওয়াল ঘড়ির দিকে বারবার চলে যাচ্ছে। ঘড়ির কাঁটা তখন 12:30 পেরিয়ে গেছে। তাহলে 6:30 বাজতে আর কত দেরি? সত্যি কি ফোন করবে তনয় তন্নিষ্ঠাকে সকালবেলা ঘুম থেকে তোলার জন্য? একেই বলে ভালোবাসা, বুঝলে? মাথা তো বলছে ধুর ধুর, এ ছেলের সঙ্গে আর জীবনে কথা বলবো না। কিন্তু মন কি তাই মানতে চাইছে? মন তো চাইছে তার সঙ্গে ভালোবাসার সাগরে ভেসে যেতে। বাবা, প্রথম প্রেমের গল্প বলে কথা। এত তাড়াতাড়ি তো মন থেকে মোছা যাবে না। ওদিকে শ্রীরামপুরে নিজের ঘরের বিছানায় বসে তনয় দীর্ঘশ্বাস ফেলছে। মোবাইল স্ক্রিনের আলোটা নিভে যেতে কালো স্ক্রিনটার মধ্যে ওর মুখের প্রতিচ্ছবিটা ভেসে উঠল। ইস, একেবারে চুন হয়ে গেছে মুখটা। অন্য সময় মুখে কথার খই ফোটে, কিন্তু এই মুহূর্তে নিজের ওপরই বিরক্ত লাগছে। দু হাতে নিজের চুলগুলোকে খামচে ধরে নিজের মনে মনেই বলে উঠল তনয়, ধুর শালা, আমি একটা আস্ত গাধা। ওই বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, আমার হয়েছে তাই। সঠিক সময় সঠিক জিনিস সব গুলিয়ে একসা হয়ে যায়। সামান্য তো 3টে শব্দ, ওই আমি তোমাকে ভালোবাসি, এই সহজ কথাটা বলতে গিয়ে এত নাটক করার কি দরকার ছিল? কি সব ভুলভাল জামাই ষষ্ঠীর লজিক দিলাম, কেন যে দিলাম নিজেই জানি না। তনয় খাটে শুয়ে পড়ে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে রইল। সারাদিন হাজারটা লোকের সাথে দরদাম করা ছেলেটা আজ নিজের মনের কথাটাই ঠিকঠাক গুছিয়ে বলতে পারল না। এদিকে তন্নিষ্ঠা মেঝে থেকে বাঁশবালিশটা আবার কুড়িয়ে নিল, তারপর লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ল। কিন্তু অন্ধকার ঘরে দুজনের মনেই এক অদ্ভুত ছটফটানি। তন্নিষ্ঠা রেগে গিয়েও মনে মনে ভাবছে কখন সকাল হবে, আর তনয় নিজের বোকামির ওপর রাগ করতে করতে অবচেতনে ফোনের অ্যালার্মটা একবার চেক করে নিচ্ছে। লাইন কেটে গেল ঠিকই, কিন্তু খামারগাছির এই নিঝুম রাতে একটা না বলা মিষ্টি খ্যাপামি দুজনকে এক সুতোয় বেঁধে রেখে দিল। জিরাট স্টেশন থেকে কিছুটা দূরেই তন্নিষ্ঠার স্কুল। আজকে মনটা একদম ভালো লাগছে না। আসলে বিগত 2 দিন ধরেই মন খারাপ। কারণ সেই সকালবেলা তনয় কিন্তু কল করেনি। কেন করেনি তন্নিষ্ঠা জানে না, তবে আমি তোমাদের চুপি চুপি বলতে পারি। তনয় তো ভোরবেলার স্বপ্নে বিভোর ছিল। কখন যে ঘড়ির কাঁটা পেরিয়ে একেবারে 10টায় পৌঁছে গেছে টেরই পায়নি। তারপর ঘুম থেকে উঠে ভয় ভয় আর তন্নিষ্ঠাকে কল করা হয়নি। তারপর মনটাও একটু খারাপ হয়ে গিয়েছিল, ওই যে একদম ফোন করবে না এই কথাটা কানে বাজছিল যে বারবার। আর তাই তন্নিষ্ঠারও মন ভালো নেই। কিন্তু একজন স্কুল টিচারের এইভাবে মন খারাপ থাকাটা একেবারেই সমীচীন না। আজকে ওর 5টা ক্লাস ছিল, কোনো ক্লাসেই মন বসাতে পারেনি। ছোট ছোট বাচ্চাদের খাতায় লিখতে দিয়েছে, কিন্তু সেগুলো চেক আর করা হয়নি। বাচ্চাদের রিডিং পড়িয়েছে, অঙ্ক কষিয়েছে, কিন্তু কোনোটাতেই মন ছিল না। অন্যমনস্ক হয়ে টেবিলে গালে হাত দিয়ে সারাদিন বসেই ছিল তন্নিষ্ঠা। কত একেবারে বাধ্য, ফোন করতে বারণ করেছি বলে সত্যিই করলো না, খুব কথার দাম। এদিকে সারাদিন বক 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 করে আমার অভ্যেসটাই নষ্ট করে দিয়েছে। একদম ভাল লাগছে না। ঠিক আছে, আমিও আর ফোন করব না, বই গেছে আমার।
এসব বললে কি হবে? বারবার ফোনটা বার করে কল লিস্টটা চেক করে যাচ্ছে তন্নিষ্ঠা। মেসেজও করেনি তনয়। মনটা আরো খারাপ হয়ে গেল। তারপর ছুটির ঘন্টা বাজতে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। এক মনে গ্রামের রাস্তা ধরে হাঁটছে তন্নিষ্ঠা। মনটা তখনও মেঘলা, কিন্তু স্টেশনের কাছাকাছি চায়ের দোকানের সামনে আসতেই ও খানিকটা চমকে উঠল। একজন বাইকে বসে আছে, ঠিক তনয়ের মতো। হ্যাঁ, এটা তো তনয়। ওকে দেখেই প্রথমটায় বুকের ভেতরটা কেমন করে উঠল। পর মুহূর্তেই রাতের ঘটনাটা মনে পড়ে গেল। দুটো দিন ফোন করেনি ছেলেটা, ভেবেই মাথাটা গরম হয়ে গেল। মনে মনে ঠিক করল তনয়কে একদম পাত্তা দেবে না। নিশ্চয়ই গায়ে ঘেঁষে আসবে, কথা বলতে চাইবে, বাইক নিয়ে ফলো করবে, কিন্তু ও পাত্তাই দেবে না। দেখেও না দেখার ভান করে বেশ হন হন করে ওর পাশ কাটিয়ে বেরিয়ে গেল তন্নিষ্ঠা। ও ভাবছিল তনয় নিশ্চয়ই পিছু পিছু আসবে, কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটার পর কোনো বাইকের আওয়াজ পাওয়া গেল না। এবার একটু স্লো হাঁটতে শুরু করলো তন্নিষ্ঠা। স্টেশন কাছেই, পৌঁছে গেলে আর তো কথাই হবে না। কিন্তু ঠিক তখনই ওকে অবাক করে দিয়ে একদম পাশ দিয়ে হুশ করে তনয় বাইকটা নিয়ে বেরিয়ে গেল। তন্নিষ্ঠা তো অবাক। বাবা, এত দিমাগ! ঠিক আছে, ও তো আর ফেল না নয়, ও কথা বলবে না। তন্নিষ্ঠা একটু এগিয়ে গিয়ে স্টেশনের একদম শেষ দিকে ফাঁকা বেঞ্চে চুপ করে বসল। গত রাত্রে বৃষ্টি হওয়ায় আবহাওয়াটা বেশ মনোরম। দুপুর হলেও চারপাশটা বেশ ঠান্ডা ঠান্ডা। বসে বসে আপন মনেই এদিক ওদিক তাকাচ্ছিল। ঠিক তখনই কোত্থেকে যেন উদয় হলো তনয়। একেবারে ওর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। হাতে আবার একটা কঞ্চি, তাতে আবার একটা লাল রিবন বাঁধা। চমকে উঠে ওর দিকেই তাকিয়ে রইল তন্নিষ্ঠা। কি করছো তুমি? আরে আমি অন্যায় করেছি, তাই শাস্তি নিতে এসেছি। হ্যাঁ, আরে এইভাবে স্টেশনে বসে পড়েছো কেন? আরে উঠো, সবাই দেখছে তো। না, আগে তুমি বলো, আমাকে ক্ষমা করে দিয়েছ? উফ, এটা না জ্বালিয়ে মারে। আরে ওঠো। হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা করেছি, ওঠো ওঠো। এই সত্যি তো? বলছি, কান ধরবো? উঠবস উঠবস। না না না, তুমি দাঁড়াও, চুপ করে দাঁড়াও। ইস, আমার স্টুডেন্টরা দেখলে কি ভাববে? কি ভাববে? ভাববে দিদিমণি স্টেশনেও বোধহয় ক্লাস করাচ্ছে। আবার কি ভাববে? এবার তন্নিষ্ঠা কঞ্চিটার দিকে তাকালো। কি অদ্ভুত, একটা সরু বাঁশের লাঠি, তাতে একটা লাল রিবন বাঁধা। কি করতে চাইছে এই ছেলেটা? তড়িঘড়ি ও বলে উঠল, এই, এটা কি? তোমার জন্য আনলাম। বুঝতে পারছিলাম না জানো কি আনবো। ফুল আনলে বলবে ঢাং, চকলেট আনলে বলবে ঘুষ দিচ্ছি। তারপর ভাবলাম লাঠিটাই ঠিক আছে। ছোট থেকেই তো দেখে আসছি মাস্টার মশাই দিদিমণিরা সব লাঠি টাঠি বেশি পছন্দ করে। সুযোগ সুবিধা মতো ব্যবহার করে নিও, সিধে করার জন্য কাউকে। মানে আমি তোমাকে সিধে করব, তাই তো? তুমি ছাড়া আর কে করবে বলো? তুমি ছাড়া আমার আর কি আছে? চুপ করো। আচ্ছা, চুপ করছি। তন্নিষ্ঠা আশেপাশে তাকিয়ে নিল। ওদের স্কুলের কোনো টিচার বা স্টুডেন্ট থাকলে ইস, মান সম্মানটা একেবারে শেষ। তারপর ওর চোখ পড়ল লাল রিবনটার দিকে। আর এই লাল রিবনটা এটা বেঁধেছো কেন এরকম? না, আসলে প্রথমবার কিছু একটা উপহার দিলাম, তাই ভাবলাম একটু রিবন টিবন বেঁধে দিই। আসলে ওই কেটারিং এর ডেকোরেশন থেকে মেরে দিয়েছি। পিওর সিল্ক, ফেরত দিতে হবে না কিন্তু। বাহ, খুব বুদ্ধি তোমার। পিওর সিল্ক। তা ক্ষমা চাইতে এসেছো তো? ক্ষমা চাওয়া হয়ে গেছে, এবার কেটে পড়ো। তনয় তো নাছোড় বান্দা, এত তাড়াতাড়ি তো তন্নিষ্ঠাকে ছেড়েও যাবে না। এ আবার কেমন ব্যবহার করছো তন্নি? কেন, কিরকম ব্যবহার করছি? ওই তো কিরকম একটা রাগ রাগ, বিরক্ত বিরক্ত।
মন খারাপের মেঘগুলো একেবারে ঘিরে ধরল তন্নিষ্ঠাকে। অভিমানী প্রেমিকা, তার মান ভাঙাতে এসেছে খ্যাপা প্রেমিক। তাই তন্নিষ্ঠা একটু পয়েন্ট বেশি তো পাবেই, আর তাই জন্য অভিমানটাও একটু বেশিই দেখাতে হবে। রাগ করবো না কেন? দুদিন ধরে একটাও তো ফোন করনি। করি না তো কি হয়েছে? আমি তো সোজা স্কুলের গেটে চলে এসেছি। তার বেলা ফোন করলে তো তুমি আবার বলতে কেন ফোন করেছো, আর ফোন করিনি বলে এখন জিজ্ঞেস করছো কেন করিনি। আশ্চর্যের ব্যাপার, আগে হাঁটলেও দোষ, পিছু হাঁটলেও দোষ। হাঁটবই না, এই দাঁড়িয়ে রইলুম এখানেই। আর নিজেই সেদিন বললে কথা বলবে না। আমি তো ফুল কনফিউজ, কি করব দিদিমণি? আচ্ছা আচ্ছা, আর এক্ষুনি আমি যখন তোমার পাশ কাটিয়ে গেলাম তখন বাইক নিয়ে হুশ করে বেরিয়ে গেলে কেন? এবার কিছু একটা ভেবে নিল তনয়, তারপর বলল, আরে আমি তো তোমার পিছন পিছনই যাচ্ছিলাম, তুমি এমন হনহন হনহন করে হাঁটছিলে বাবা। আমি বাইকে তোমাকে ওভারটেক করতেই পারছিলাম না। ভাবলাম তার চেয়ে বরং স্পিডে চালিয়ে বেরিয়ে এসে স্টেশনে এই সেটআপটা রেডি করে ফেলি। আশপাশ তাকিয়ে কঞ্চিটাকে একবার ভালো করে দেখে নিয়ে তন্নিষ্ঠা বলল, সেটআপ? এটা কি বিয়ে বাড়ি নাকি? ওমা, বিয়ে বাড়ির চেয়ে কম কি? হাঁটু গেড়ে বসা, উপহার দেওয়া, ক্ষমা চাওয়া, ফুল প্রোগ্রাম। সত্যি তোমার লজ্জা বলে কিচ্ছু নেই, তাই না? আছে তো, ওই কঞ্চিটা দিতে লজ্জা করছিল। তারপর ভাবলাম এটা না করলে তোমার যদি আবার রাগ না কমে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? করো। বলছিলাম কি, তোমার জিজ্ঞেস করি? করো। বলছিলাম তোমার রাগটা কি কমেছে? তন্নিষ্ঠার রাগ অনেকক্ষণ কমে গেছে। চায়ের দোকানে যখন দেখেছে তনয়কে তখন থেকে। কিন্তু না, এত সহজে হারলে তো চলবে না। না। তাহলে তাহলে আর কি, লাঠিটা রাখো, বাড়ি গিয়ে প্র্যাকটিস করবে। সাই 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 সাই। কাল আবার আসবো, চললাম। খবরদার না, স্কুলের সামনে একদম আসবে না। ঠিক সেই সময় দূর থেকে ট্রেন হর্ন দিচ্ছে, তার মানে লোকালটা ঢুকছে। এই যা, এসে গেল ট্রেন। যাও, আর কি। যাচ্ছি, আর তুমিও এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে না, যাও। যাবো তো। এটা কি? এটা লাঠিটা কি করব? নিয়ে যাও। মহা জ্বালাতন। কাল স্কুলে লেট করলে হেডমাস্টারকে দেখিও, হ্যাঁ? বলবে সামন্ত ক্যাটারার স্পন্সর করেছে। তন্নিষ্ঠা আর নিজেকে সামলাতে পারল না, ঠিক করে হেসে ফেলল। ঠিক আছে, আমি কিন্তু এটা ফেরত দেব না। জানি, ঘুষ একবার দিলে ফেরত নিতে নেই। আবার? আচ্ছা আচ্ছা, শোনো তন্নি, এবার কিন্তু আমি খুব সিরিয়াস। হ্যাঁ, তন্নিষ্ঠার সামনে এলেই কাজের কথা তো তনয় বলতে পারে না, সব কিছু গুলিয়ে যায় একেবারে। কিন্তু এখন বেশ সাহস করে বলেই ফেলল মনের কথাটা। বলছি ওই কাল স্কুল ছুটির পর ওই চায়ের দোকানে থাকবে দাঁড়িয়ে? আসবো? ভেবে দেখবো আমি। এই না 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 না, ভাবা ভাবি আবার কি, ডাইরেক্ট হ্যাঁ বলো। না। না বললে ডাইরেক্ট? ঠিক সেই সময় প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ট্রেন। এই আমি আসি, ট্রেন ঢুকে গেছে। ঠিক আছে, কি আর করবে। ট্রেনে উঠতে উঠতে চিৎকার করে বলে উঠল তন্নিষ্ঠা, আসছি। লাল রিবনটা কিন্তু খারাপ না। জানি, সাবধানে যেও, আর পরের বার নীল আনবো তোমার শাড়িটার সঙ্গে ম্যাচ করে। শেষ শব্দগুলো যদিও তন্নিষ্ঠা শুনতে পায়নি। ততক্ষণে ট্রেনে উঠে পড়েছে সে, হাতে কিন্তু লাঠিটা রেখে দিয়েছে। প্রথম প্রেমের প্রথম উপহার বলে কথা। এদিকে স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তনয়। তন্নিষ্ঠার ঠোঁটের কোণে আর যে রাগ নেই সেটা তনয় বুঝতেই পেরেছে। বাড়ি ফিরে পরিবেশটা একদম অন্যরকম পেল তন্নিষ্ঠা। সবাই বেশ খুশি, সামনেই বাবানের জন্মদিন। কিন্তু তন্নিষ্ঠার বুকে তো অন্যরকম ভয়। বাবানের জন্মদিনের জন্য শেষমেশ সামন্ত ক্যাটারার্স ফাইনাল হয়েছে। তনয় সেদিন যে কি করবে কিছুই বুঝতে পারছে না তন্নিষ্ঠা। তবে এখন কিছুদিনের স্বস্তি। না,
স্বস্তি স্থায়ী হলো না। রাতে খাবার টেবিলে বাবা হঠাৎ একটা অদ্ভুত কথা বলল। এখন শুনছো, আজ কমলেশের সাথে কথা হলো। আমার বন্ধু কমলেশ মজুমদার, ওই যে ডাব্লিউবিসিএস অফিসার ছিলেন, ওনার একমাত্র ছেলে বিদেশ থেকে ফিরছে। কমলেশ বলল ওদের নাকি আমাদের মামনিকে বেশ পছন্দ। তন্নিষ্ঠার মা বেশ খুশি হয়ে বলে উঠল, তাই নাকি? হো মা, এ তো খুবই ভালো খবর। তাহলে এক কাজ করো, শোনো না, কমলেশ বাবুদের পুরো পরিবারকে বাবানের জন্মদিনের দিনই নিমন্ত্রণ করে দাও। ওনারা আসুক, একসাথে খাওয়া দাওয়া হবে আর কথাবার্তাও এগোবে। কি বলো? হ্যাঁ, আমি অলরেডি বলেই দিয়েছি ওনারা সবাই আসবেন। যদিও দীপঙ্কর মানে কমলেশের ছেলে সামনের মাসেই দেশে ফিরবে, কিন্তু বাবা মায়ের পছন্দে ছেলের কোনো আপত্তি নেই। ভালোই হবে, সেদিন আত্মীয় পরিজনরাও থাকবে। কথাবার্তাটা ওখানেই ফাইনাল হয়ে গেলে নিশ্চিন্ত। মা বাবার কথার মাঝখানে তন্নিষ্ঠা শুধু মাথা নিচু করে থালায় খাবারটা নাড়াচাড়া করছিল। ওর ভেতরে তখন একটা অদ্ভুত দমবন্ধ করা অনুভূতি। এখানে ওর নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, মানে ওর বিয়ের কথা হচ্ছে, অথচ ওর পছন্দ অপছন্দ জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করছে না ওর বাবা মা। মায়ের চোখ অবশ্য মেয়ের মুখের এই মেঘলা ভাবটা খেয়াল করলো, কিন্তু সেটাকে শুধুমাত্রই মেয়ের লজ্জা ভেবে মা একটু হেসে বলে উঠল, শোন মামনি, তুই কিন্তু তাহলে বাবানের জন্মদিনের দিন ওই যে নতুন যে জামদানিটা, ওই শাড়িটা পরিস, কেমন? আর আমি আমার হালকা দুটো একটা গয়নাও তোকে পরিয়ে দেব। কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারল না তন্নিষ্ঠা। মাথাটা গরম হয়ে গেল। সোজা বাবার চোখের দিকে তাকিয়ে একটু চড়া গলায় বলে উঠল, সঙ্গে শাখা পলা আর শোলার মুকুটটাও পরিয়ে দিও মা, তাহলে 16 আনা পূর্ণ হবে। আমি কি তোমাদের ওপর এতই বোঝা হয়ে গেছি? খাওয়া থামিয়ে গম্ভীর গলায় বলে উঠল বাবা, আজে বাজে কথা বলো না মামনি, তোমার বিয়ের বয়স হয়েছে, আর কতদিন বাড়িতে এভাবে বসে থাকবে? আমাদের মুখার্জি পরিবারের কোনো মেয়ে কোনোদিন চাকরিও করেনি, আর বিয়ের বয়সে এভাবে ঘরেও বসে থাকেনি। তুমি চাকরি করছো তাতে আমাদের আপত্তি নেই, তবে বিয়েটা আমি আমার পছন্দেই দেব। মরিয়া হয়ে চেষ্টা করতে থাকলো তন্নিষ্ঠা। তা বলে আমার ইচ্ছে অনিচ্ছে, আমার পছন্দ অপছন্দ, এগুলোর কোনো গুরুত্বই পাবে না তোমাদের কাছে? আমি তো একবারও বলিনি যে তোমার ইচ্ছে গুরুত্ব পাবে না, কিন্তু তোমার জন্য কোনটা ভালো হবে আর কোনটা হবে না সেটা নিশ্চয়ই তোমার বাবা হিসেবে তোমার থেকে অনেক ভালো বুঝবো আমি। আর তাছাড়া তোমরা এখনকার যুগের মেয়েরা সংসারের কি বা বোঝো? আমি আর তোমার মা যা করব তা তোমার ভালোর জন্যই করব। কিন্তু বাবা, তন্নিষ্ঠা কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু হাত তুলে ওকে থামিয়ে দিল বাবা। তারপর কড়া গলায় বলে উঠল, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো মামনি। আমাদের মুখার্জি পরিবারের নিয়ম ভেঙে তুমিই প্রথম চাকরি করতে চেয়েছিলে, তোমাকে আমি তার পারমিশন দিয়েছি, কিন্তু তোমার বিয়ের দায়িত্ব আমি কোনোদিনই তোমার হাতে ছাড়ব না। আর হ্যাঁ, বিয়ের পরও তুমি চাকরি করবে কি করবে না সেই ডিসিশন সম্পূর্ণ তোমার শ্বশুরবাড়ির লোকেরা নেবেন, সেখানে আমি কোনোভাবেই নাক গলাবো না। খাবার টেবিল থেকে উঠে নিজের অন্ধকার ঘরে এসে বিছানায় প্রায় উপুর হয়ে শুয়ে পড়ল তন্নিষ্ঠা। কান্না যেন আজ আসছে না। বুকের ভেতরে যেন অভিমান আর রাগটা কেমন দলা পাকিয়ে আসছে। ঠিক তখনই বালিশের পাশে রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল চেনা নাম, তনয়। এই মুহূর্তে দুনিয়ার সব মানুষের রাগ গিয়ে পড়বে তনয়ের উপর। ফোনটা কানে নিতেই ওপার থেকে তনয়ের সেই চিরপরিচিত কৌতুক মেশানো চনমনে গলা ভেসে এলো। কি ব্যাপার ম্যাডাম, ঘুমিয়ে পড়লেন নাকি? বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমাকে সিধে করার অন্য কোনো ফন্দি ফিকির আটছেন, তাই তো? জানতাম। ওপার থেকে হালকা কান্না মেশানো গলায় ভেসে এলো তন্নিষ্ঠার কণ্ঠস্বর।
তোমার এই ফালতু ইয়ার্কিগুলো বন্ধ করবে তো না? আমার একটুও ভালো লাগছে না। এই কেস খেয়েছে, গলার স্বরটা এরম শোনাচ্ছে কেন তন্নি? এই মন খারাপ নাকি? কি হয়েছে বলো তো? কেউ বকেছে, এরম বলেছে? হ্যাঁ? রাগ সামলাতে না পেরে তন্নিষ্ঠা বলে উঠল, আমার আমার মন ভালো না খারাপ তাতে তোমার কি? তুমি কেন সারাক্ষণ আমার লাইফে নাক গলাতে আসো বলো তো? তোমার কোনো কাজ নেই না? ফোন রাখো বলছি, আমাকে আর কোনোদিন ফোন করবে না। অভিমান মেশানো গলায় কথাগুলো বলেই ফোনটা কেটে দিতেই যাচ্ছিল তন্নিষ্ঠা, কিন্তু বাদ সাধলো তনয় আবার। আরে আরে আরে, ফোনটা কেটে দিও না, একটু শান্ত হও দিদিমণি, শান্ত হও। আমি আবার কি করলাম বলো তো? স্টেশনে তো সব মিটে গেল। তুমি তুমি কিচ্ছু করনি, আর তোমায় কিছু জানতেও হবে না। তুমি বিরিয়ানি রান্না করো আর লোকজনকে গেলাও, ওটাই তো পারো শুধু। যা বাবা, এই আবার কি কথা? শুধু বিরিয়ানি নয়, মোটেও অনেক কিছুই রাঁধতে পারি। আর তাতে হলোটা কি? এভাবে কথা বলছো কেন তুমি? কারণ এটাই তোমার কাজ। আর ভাইকে বলেছিলে না আমার বিয়ের ক্যাটারিং এর ব্যাপারে? ওটাও খুব তাড়াতাড়ি ফাইনাল হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো। তুমি তোমাকেই বুক করবে, তুমিও তো সেটাই চেয়েছিলে তাই না? খানিকটা আশ্চর্যই হলো তনয়, কি এমন ঘটলো হঠাৎ করে যার জন্য এভাবে কথা বলছে তন্নিষ্ঠা? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো সব? কার বিয়ে? কার আবার? আমার বাবা ফাইনাল করে ফেলেছে। ছেলে বিদেশে থাকে, বিরাট বড় চাকরি করে, পারফেক্ট মুখার্জি বাড়ির জামাই। তনয়ের চনমনে গলাটা এক মুহূর্তে যেন পাল্টে গেল। ওপাশ থেকে একটা চাপা গাম্ভীর্য ভেসে এলো। আর তুমি তুমি কি বললে? আমি আর কি বলবো, আমাকেও রাজি হতে হবে, কারণ মুখার্জি বাড়িতে কেউ বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে না, কোনোদিন করেনি। নিজের মনের কষ্টটা কোনোভাবে চেপে রেখে আবারও রসিকতা করে বলে উঠল তনয়, বাহ, খুব ভালো। তারপর বলো, মিষ্টির অর্ডারটা আগে থেকে দিয়ে রাখবো? কি দেব? লট চমচম নাকি রাবড়ি, নাকি বাকি মেনুগুলো আগে ডিসাইড করব তারপর মিষ্টি? তনয়, কি তনয়? তুমি নিজেই তো বললে রাজি হতে হবে, আর সবটাই যখন ফাইনাল তখন তনয় কি করবে? চোখে জল এসে গেল তন্নিষ্ঠার। আমি আমি জানি তো তুমি কিচ্ছু করতে পারবে না, আমাকেই মুখ ফুটে কিছু বলতে পারছো না। শোনো, আওয়াধি বিরিয়ানিটা না ভালো করে প্র্যাকটিস করো, ওটাই আমার বিয়েতে বানাবে তুমি। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রয়োজনে তাই বানাবো, কিন্তু তোমার বাবাকে বলে রেখো যে কোণের পাশে কে বসবে সেটার ডিসিশন তোমার বাবা একা নেবে না। হ্যাঁ, বেছে বেছে একখানা অমরেশ পুরি জুটলো কপালে। হ্যাঁ, এই কি বলছো? কে অমরেশ পুরী? কেন সেনোরিটা? তোমার বাপি। শালা প্রেমটাই করতে পারলাম না, তার আগেই ফেলেন। তোমার সঙ্গে না কোনো কথাই বলা বৃথা, তুমি ফোন রাখো তো। আর অপেক্ষা না করে রীতিমতো খট করে ফোনের লাইনটা কেটে দিল তন্নিষ্ঠা। কিন্তু ফোন কাটলেও মাথার ভিতরের ঝড়টা যে কমলো না। একদিকে তনয় কোনো কথা মুখ ফুটে পরিষ্কার করে বলতে পারছে না, আর অন্যদিকে বাবা নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ধুমধাম করে বিয়ে ঠিক করছেন। সব মিলিয়ে এক কথায় তন্নিষ্ঠার সাজানো গোছানো জীবনটা যেন এক মুহূর্তে ওলট পালট হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে ও ছটফট করতে করতে ভাবল, ওহ, কি কুক্ষণে যে সেদিন মৌমিতার বিয়েতে গিয়েছিলাম, না গেলে ওই বাচাল ছেলেটার সাথে আলাপও হতো না, আর না মনে মনে যন্ত্রণাটা তৈরি হতো। একদিকে বাড়িতে চাপ, আমি বাড়ি থেকেই পালিয়ে যাব। ও বাবা, সে রাস্তাও তো বন্ধ, পালাবো কার সঙ্গে? যার একটা ভালোবাসি শব্দ মুখ দিয়ে বেরোয় না, মুরদ নেই, তার ভরসায় কি সংসার করা যায় নাকি? তন্নিষ্ঠা চোখের কোণের জলটা মুছে নিয়ে পাশ ফিরল। ওই লাল রিবন বাঁধা কঞ্চিটার দিকে চোখ পড়ল। রাত তখন বেশ নিঝুম, কিন্তু খামারগাছির চারপাশের আবহাওয়াটা যেন চরম অনিশ্চয়তায় ভুগছে। গোটা রাতটা চোখের পাতা এক করতে পারল না তন্নিষ্ঠা।
সকালবেলা যখন ঘুম থেকে উঠল তখন বুকের ভিতরটা কেমন ভারী হয়ে রয়েছে। মনটা এতটাই খারাপ ছিল যে আজ সকালে মুখে দানা পানিও কাটেনি। রোজকার নিয়ম মেনে খামারগাছি স্টেশন থেকে ট্রেন ধরে জিরাট স্টেশনে এসে নামল, কিন্তু আজ পা দুটো যেন আর চলছেই না। স্টেশন থেকে নেমে ধীর পায়ে অন্যমনস্ক হয়ে স্কুলের দিকে হাঁটছে। ঠিক তখনই একটা চেনা বাইক একদম সাঁ করে ওর পাশ কাটিয়ে সামনে গিয়ে ব্রেক কষল। বাপরে বাপ, যেন স্টান্ট দেখাচ্ছে। বাইক আরোহী আর কেউ নয়, স্বয়ং মিস্টার তনয়। হেলমেটের কাঁচটা খুলে শটান্ত নিষ্ঠার দিকে তাকিয়ে একরকম হুকুম করার গলায় বলে বসল, এই যে এই হেলমেটটা পরো আর চুপচাপ পিছনে উঠে বসে পড়ো। একদম একটাও বেশি কথা বলবে না, হ্যাঁ? তন্নিষ্ঠা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। এ কি, তুমি এখানে? আর এসব কি বলছো? উমা, প্রতিদিন স্কুলে যাও, একদিন ছুটি নিলে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। যা, সব স্টুডেন্ট। আর মানুষ স্কুলে আসতে গিয়ে রাস্তায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে না। জাস্ট ভাবো যে তোমার শরীরটা খারাপ করছে, পেটে ব্যথা করছে, মাথা ডান দিকে। কি আশ্চর্য, এভাবে হয় নাকি? আমি এখন স্কুলে যাচ্ছি তো না, মাঝ রাস্তায় এরকম ভাবে। এই না, তুমি এখন আমার সঙ্গেই যাবে আর বাড়ি ফিরবে একদম সন্ধেবেলায়, ব্যাস, ফুল স্টপ। আরে আশ্চর্য তো, তোমার মাথাটা না পুরোপুরি খারাপ। ছাড়ো, আমাকে যেতে দাও। বলছি না, তুমি আগে গাড়িতে উঠবে। কি হলো, উঠবে নাকি আমি এখনই মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে লোকজন জড়ো করব? সবাইকে বলবো, দেখুন দেখুন দেখুন, এই প্রাইমারি স্কুলের দিদিমণি একটা নিরীহ হ্যান্ডসাম ছেলেকে দেখে মাঝ রাস্তায় বিরক্ত করছে, ইফটিজ করছে, পুলিশ ডাকবো। এই সিচুয়েশনেও নিজের মুখ বন্ধ করতে পারছে না তনয়। সিরিয়াসলি তনয়, তোমার লজ্জা শরম বলে কিচ্ছুই কি নেই? আমি একদম সিরিয়াস। এবার তাড়াতাড়ি ওঠো তো, সময় নষ্ট হচ্ছে। তন্নিষ্ঠা খুব ভালো করেই বুঝতে পারল এই পাগলটার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। কখন যে সত্যি সত্যি লোকজন ডেকে জড়ো করে একসা কাণ্ড করে বসবে তার কোনো ভরসা নেই। নেই মানে জাস্ট নেই। ও আর কথা না বাড়িয়ে একটা লম্বা শ্বাস ফেলে সোজা বাইকের পিছনে উঠে বসল। তবে বসার পরও তনয়কে ছোঁয়ার বা ধরে বসার কোনো লক্ষণ তন্নিষ্ঠার মধ্যে দেখা গেল না। ও বাইকের পিছনের লোহার ওই হ্যান্ডেলটা একদম শক্ত করে ধরে রইল। বাইক স্টার্ট দিয়ে তনয় আয়না দিয়ে সেটা খেয়াল করলো স্পষ্ট। তারপর একটু পিছনের দিকে ফিরে বলার চেষ্টা করল, আচ্ছা দিদিমণি, এই সকাল সকাল কড়কড়ে ইস্ত্রি করা কাঁচা জামা পরে এলাম, ডেটল সাবান মেখে ভালো করে স্নান করলাম, এমনকি আলমারি থেকে বের করে একটা দামি পারফিউমও মাখলাম। তা এসব কিসের জন্য করলাম বলুন তো? আমি কি করে জানো কেন করলে? তোমাকে এসব কে করতে বলেছে? না মানে বলছিলাম কি, বাইকের ওই লোহার হ্যান্ডেলটা ওটা কি আমার থেকেও বেশি পরিষ্কার? অত কায়দা করে ওটা ধরে রাখার চেয়ে আমার চওড়া কাঁধটা কি ধরা যায় না একেবারেই? তনয় রেহানো বাচালতায় তন্নিষ্ঠার যথেষ্ট হাসি পাচ্ছে, কিন্তু না 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 না, এখন হাসলে হবে না, সিরিয়াস থাকতে হবে। তাই একটা মেকি বিরক্তি মুখে ফুটিয়ে তুলে বলল, হ্যাঁ ধরা যায়, কিন্তু তার জন্য একটা সম্পর্ক থাকতে হয়। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক আছে নাকি? ও নেই বলছো? আছে কি, তুমিই বলো। ঠিক আছে, আজকের দিনটার পর আশা করি এই সম্পর্কটার একটা পাকাপাকি নাম দেওয়া যাবে। এখন হ্যান্ডেলটা ছেড়ে কাঁধটা ধরো, স্পিড তুলছি কিন্তু। আর কোনো উত্তরের অপেক্ষা না করে তনয় দিল অ্যাক্সিলারেটারে মোচড়। এক টানা চনমনে শব্দ করে বাইকটা হুশ করে এগিয়ে চলল সোজা রাস্তা ধরে। তবে সেই রাস্তা খামারগাছির চেনা ছকের দিকে নয়, ঠিক তার উল্টো দিকে, কোনো এক অজানা মেঘে ঢাকা রোদে খেলা করা কোনো একটা দিকে। তন্নিষ্ঠা বেগতিক দেখে শেষমেশ হ্যান্ডেল ছেড়ে তনয়ের কাঁধটাই শক্ত করে চেপে ধরল। সকালের ফুরফুরে হাওয়া এসে যখন ওর মুখে চোখে আছড়ে পড়ল, তন্নিষ্ঠা টের পেল ওর সারা রাতের জমে থাকা মন খারাপটা যেন নিমেষের মধ্যে কোথাও উধাও হয়ে গেছে।
জিরাট স্টেশন চত্বরটা নিমেষের মধ্যে পিছনে ফেলে ওরা এগিয়ে গেল আরও অনেকটা দূরে। স্পিডোমিটারের কাঁটাটা যত উপরের দিকে উঠছে, চারপাশের চেনা পৃথিবীটাও যেন তত আবছা হয়ে আসছে। বাইকের স্পিড আচমকা বাড়তেই তন্নিষ্ঠা নিজের অজান্তেই তনয়ের পিঠের শার্টের অংশটা খামচে ধরেছে। সকালের কাঁচা রোদ, ফুরফুরে হাওয়া, আর সামনে একটা পাগল ছেলের চওড়া পিঠ। রাগ, অভিমান, ভয় সব কিছু কেমন যেন নিমেষে গুলিয়ে যাচ্ছিল তন্নিষ্ঠার বুকের ভিতর। হেলমেটের কাঁচ ভেদ করে তনয়ের গলা আবার ভেসে এলো। আরে কি দিদিমণি, ভয় পাচ্ছ নাকি? না, তোমাকে ভয় পাবো কেন? মুখে না বললেও তন্নিষ্ঠার কিন্তু অল্প অল্প ভয় করছে। তেমন একটা গতি যে খুব একটা পছন্দ করে তা কিন্তু নয়, কিন্তু ওই ভাঙবো তবু মচকাবো না। নিজেই বাইক চালানোর ওপর ভরসা করতে পারে না? বাইকের ওপর 16 আনা ভরসা আছে ম্যাডাম, কিন্তু পিছনের সওয়ারির ওপর নেই। এই যে তুমি কখন রাগ করে চলন্ত বাইক থেকে লাফ টাফ দিয়ে দেবে, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? লাফ দিলে তোমারই লস। সামন্ত ক্যাটারারের মালিকের নামে সোজা থানায় কেস হয়ে যাবে। প্রাইমারি স্কুলের দিদিমণিকে ভর দুপুরে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। আরে আরে, এটাকে কিডন্যাপ বলে না মোটেই, এটা হলো রেস্কিউ মিশন। একটা মন মরা, মুখ ভার করে থাকা দিদিমণিকে তার একঘেয়ে রুটিনের খাঁচা থেকে রেস্কিউ করে একটা খোলা আকাশের নিচে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যাস। বাইকটা মেইন রোড ছেড়ে একটা লাল মোরামের রাস্তা ধরল। দুপাশে সবুজ ধান ক্ষেত, আর মাঝে মাঝে পাহারাদারদের মতো দাঁড়িয়ে রয়েছে লম্বা লম্বা তাল গাছের সারি। এই দিকটায় তন্নিষ্ঠা এর আগে না কখনো আসেনি। অবাক হয়ে চারিদিকটা যখন দেখছে, ঠিক তখনই, ওয়েলকাম টু আওয়ার সিক্রেট প্লেস ম্যাডাম। বাইক এসে থামলো ছোট্ট একটা ঝিলের ধারে, নাম না জানা ঝিল। তার পারে একটা বিশাল পুরনো বট গাছ, আর নিচে সুন্দর করে বাঁধানো একটা চাতাল। চারিদিকটা একদম শুনশান, শুধু ওই নাম না জানা কিছু পাখির কিচিরমিচির ডাক আর ঝিলের জলের কুলকুল শব্দ। তনয় বাইকটা স্ট্যান্ড করছে, আর তন্নিষ্ঠা অবাক চোখে চারিদিকটা দেখতে থাকছে। দেখতে দেখতে বলল, বাহ, এটা কোথায় তনয়? কি শান্ত জায়গাটা। এটার সরকারি কোনো নাম জানা নেই, আমি নিজে এটার একটা নাম দিয়েছি, শান্তির ঠেক। যখনই কেটারিং এর রান্নায় নুন ঝাল বেশি হয়ে যায়, কিংবা ওই কোনো খিটখিটে ভুলভাল কাস্টমারের সঙ্গে ঝামেলাঝাটি হয়, আমি বাইক ছুটিয়ে সোজা এখানে চলে আসি। আজ ভাবলাম আমার চেয়েও বেশি শান্তির প্রয়োজন মুখার্জি বাড়ির এই দিদিমণির। কি হলো, দাঁড়িয়ে কেন, বসো, চাতালটা একদম পরিষ্কার। তনয় হঠাৎ ছুটে বাইকের দিকে এগিয়ে গেল। তারপর বাইকের ব্যাগ থেকে ফ্লাস্ক আর দুটো কাঁচের কাপ বের করে এগিয়ে নিয়ে এলো তন্নিষ্ঠার দিকে। তন্নিষ্ঠা অবাক হয়ে তাকিয়ে রইল তনয়ের দিকে। গরম, নাও 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 ম্যাডাম, নাও, একদম গরম গরম আদা দেওয়া করকরে লিকার চা, শুধু তোমার জন্য বানিয়ে এনেছি, খেয়ে নাও চটপট। এ কি, তুমি কি করে জানলে আমার আদা দেওয়া চা পছন্দ? কি জানি, মনে হলো। আর তাছাড়া মনে নেই সেদিন তুমি কথায় কথায় বললে যে তুমি নাকি কফির থেকে চা বেশি প্রেফার করো। তার মানে তুমি সবই শোনো, সবই দেখো, কিন্তু কাজের কথাটা মুখে বলতে পারো না, তাই তো? কোন কাজের কথা গো? তন্নিষ্ঠা তনয়ের একটু কাছে ঘেঁষে এলো, তারপর বলল, যেটা বলার জন্য কাল রাতে এতগুলো উল্টোপাল্টা লজিক সাজালে, অ্যালার্ম দেওয়ার কথা বললে, অমরেশ পুরী, সেনোরিটা, ওসব না বলে যেটা সোজাসুজি বলা উচিত ছিল সেটাই বলো না। তুমি তুমি তো সব বুঝতে পেরেছিলে, কি পারোনি? বলো না তন্নি। বুঝবো না?
একটা ছেলে দিনে দুপুরে জিরাট স্টেশনে কঞ্চি হাতে সবার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চায়, সকালবেলা স্কুলের সামনে বাইক নিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকে, 2 দিন ফোন ধরতে পারিনি বলে যে ছেলেটা একেবারে আমার বাড়ির দোরগোড়ায় হাজির হয়ে যায়। সে মুখে না বললেও মনে মনে কি বলতে চায় সেটা বোঝার জন্য কোনো পিএইচডি ডিগ্রি করার প্রয়োজন হয় কি? না না না। নাকি তার জন্য কোনো আলাদা ব্যাকরণ পড়তে হয়? না, একেবারে নয়। তাহলে তাহলে কাল রাতে অত রাগ করছিলে কেন? সবই তো বুঝতে পারছো। কারণ তুমি নিজের মুখে কিছু বলনি, তুমি শুধু ঘুরিয়ে যাচ্ছ, পেঁচিয়ে যাচ্ছ। আমি চেয়েছিলাম তুমি একবার সোজাসুজি নিজের মুখে বলো, যাতে আমি নিশ্চিন্তে মনের জোর নিয়ে বাবার মুখের সামনে দাঁড়াতে পারি, বাবার কথার উত্তরগুলো দিতে পারি। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো তনয়। এই বুঝি মোক্ষম সময় এসে উপস্থিত। আর মনের কথা মনে রাখলে চলবে না, বলতেই হবে। আসলে আমি বড্ড ভীতু তন্নি। আমি তোমার ওই WBCS অফিসার বাপি, ওনাকে ভয় পাই। তোমার ওই বিলেত ফেরত হাই প্রোফাইল পাত্রকে আমি খানিকটা ভয় পাই। আন্ডার কনফিডেন্স, আর কিছুই না। আসলে আমি তো সামান্য একটা ওই সামন্ত ক্যাটারার্স চালাই। আর তুমি এত শিক্ষিত স্কুলের দিদিমণি, তোমার বাবা যদি একদিন আমার সামনে দাঁড়িয়ে সোজা জিজ্ঞাসা করে যে তোর পছন্দের ছেলেটা কি করে, তুমি তখন কি বলবে? লোকের বিয়েতে পোলাও বিরিয়ানি রান্না করে? তোমার ওই বিলেত ফেরত পাত্রের চাকচিক্যের সামনে আমাকে মানায়? আমি তো বড্ড সামান্য, তাই না? এবার ধীর পায়ে উঠে দাঁড়ালো তন্নিষ্ঠাও, এগিয়ে এলো তনয়ের দিকে। সেই সঙ্গে তুমি বাঁচালো। হ্যাঁ, তা বটে, বড্ড বেশি বকো। মানছি। কিন্তু আমি জানি তুমি সেটা করো কারণ তুমি কাউকে মন থেকে কষ্টই দিতে চাও না। তুমি ছটফটে। হ্যাঁ, কিন্তু যতবার আমি তোমার সাথে থেকেছি তুমি আমাকে একেবারে আগলে রেখেছো, কেয়ার করেছো। আসলে জীবনে ভালো থাকার জন্য না প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয় না তনয়, কিংবা অনেক বেশি উচ্চ শিক্ষারও প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন সেটা হচ্ছে জীবনে এমন একজন ভালো মানুষ যে তোমাকে বুঝবে, যে তোমার ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দেবে, তোমার সব বিপদের ঢাল হয়ে সামনে দাঁড়াবে। আর তুমিও ঠিক এমনই একজন মানুষ। অবাক হয়ে গেল তনয়। এই কদিনেই তন্নিষ্ঠা ওকে এত ভালোবেসে ফেলেছে। তুমি তুমি সত্যি আমাকে এতটা ভালো ভাবো তন্নি? কিন্তু আমার মধ্যে যে অনেক দোষ ত্রুটি আছে। তুমি শুধু আমার ভালো দিকটাই দেখেছো। আমি আসলে বড্ড রগচটা, অভিমানী, মানুষের মুখের ওপরে স্পষ্ট কথা স্পষ্ট করে বলে দিই। আর এই কারণেই না আমার নিজের পরিবারের লোকেরাও আমাকে খুব অপছন্দ করে। হ্যাঁ তন্নি, আমার সঙ্গে যদি তুমি ভবিষ্যতের স্বপ্ন দেখো তবে তুমি শুধুই আমাকে পাবে, আর কিন্তু কিচ্ছু পাবে না। আর একটা কথা পুরোপুরি ভরসা দিয়ে বলতে পারি, তোমাকে কখনো কোনোদিন চোখের জল ফেলতে দেব না। ব্যাস, আমার আর কি চাই? তন্নিষ্ঠা আর এক মুহূর্তও দেরি করল না। অতর্কিতে তনয়ের চওড়া বুকের ওপর নিজের মাথাটা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই তনয় কেমন যেন আড়ষ্ট হয়ে ছটফট করে বলে উঠল, এই রে, কি করছো তন্নি? কেন, কি করেছি? এই যে, এই প্লিজ একটু সরে যাও না। আমার কেমন একটা মানে অন্য রকম লাগছে। আজ পর্যন্ত আমাকে কেউ এভাবে হুট করে জড়িয়ে টড়িয়ে ধরেনি। নার্ভাস লাগছে, প্লিজ। ও, এমন একটা ভাব করছো যেন আমি এবেলা ওবেলা রাস্তাঘাটের লোকজনকে জড়িয়ে ধরি। উফ, অসহ্য ছেলে তুমি। মনে মনে আমি কত কিছু ভাবলাম। সত্যি তোমার সঙ্গে না 5 মিনিটও ঝগড়া না করে থাকা যায় না। এই মরেছে। এ কি গো, রাগ করো না, রাগ করো না। আচ্ছা আচ্ছা, শোনো না,
তোমার জন্য না আর একটা সারপ্রাইজ আছে আমার কাছে। কোনো মতেই নিজেকে ছাড়িয়ে এক লাফে বাইকের দিকে চলে গেল তন্ময়। তারপর যা করলো সেটার জন্য তন্নিষ্ঠা একদম প্রস্তুত ছিল না। একদম ঝোলা থেকে বেড়াল বের করার মতো করে বের করলো একটা প্যাকেট থেকে একটা টিফিন কৌটো। এটা ধরো আগে। এটাতে আবার কি? খুলেই দেখো না। কাল রাতে তোমার মন খারাপ, আমার একটু ঘুম হয়নি, তাই ভোরবেলায় উঠে একদম নিজে হাতে বানিয়েছি তোমার জন্য। কি হলো, খোলো। তনিষ্ঠা কৌটোটা খুলে ভারী অবাক হয়ে গেল। তার মধ্যে রয়েছে ফুলকো ফুলকো সাদা লুচি আর সাদা আলুর চচ্চড়ি। তুমি এটা সকালে উঠে আমার জন্য বানিয়েছো? আসলে কি বলতো, আমার না একটা অদ্ভুত রোগ আছে। ওই বেশি রাগ বা বেশি অভিমান হলে আমার না খুব রান্না পেয়ে যায়। আর ভাবলাম যার জন্য এত রাগ তার জন্যই না হয় একটু রাঁধি। এবার খেয়ে দেখো তো, অনেক কথা হয়েছে। নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা দেখো, দেখে বলো। তন্নিষ্ঠা টিফিন কৌটোটা হাতে ধরে আবার জড়িয়ে ধরলো তনয়কে। এবার বলো দিদিমণি, সামন্ত কেটারার্স পরীক্ষায় পাশ করছে তো? ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন। ওয়াও, গ্রেট। কিন্তু তোমার এই কথায় কথায় জড়িয়ে জাপটে ধরা আমি মোটেই পছন্দ করছি না। হ্যাঁ, আশ্চর্য, প্রেম করব জড়িয়ে ধরবো না? প্রেম করলেই জড়িয়ে ধরতে হবে এমন কোন কোন শাস্ত্রে লেখা আছে শুনি? সবই তো জড়িয়ে ধরেছি, এবার এটা চুমু খাই। এই না, কি 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 হচ্ছে কি? প্লিজ। রাত তখন বেশ অনেক। তন্নিষ্ঠা ফিরেছে বিকেল বেলায়। তারপর আর কথা হয়নি তনয়ের সঙ্গে। এতক্ষণে ছেলেটার ফোন করার কথা মনে পড়ল। ফোনটা তুলে সেই অভিযোগই করছিল তন্নিষ্ঠা। খেয়াল করেনি দরজার কাছেই দাঁড়িয়ে আছে ওর ভাই মৈনাক। সবেমাত্র কথা বলা শুরু করেছে কি হঠাৎ দরজা ঠেলে ঢুকে এলো মৈনাক। ও আচ্ছা, তাহলে এখানে লুকিয়ে লুকিয়ে কথা বলা হচ্ছে। তা পাত্রটি কে? বিকেলের ওই বাইকের ছেলেটা বুঝি? মৈনাকের গলা শুনে তন্নিষ্ঠার হাত থেকে ফোনটা পড়ে গেল বিছানায়। তাড়াতাড়ি ফোনটা তুলে নিল ঠিকই, কিন্তু ফোনটা কাটা হলো না। আমতা আমতা করে বলল, বাবান, তুই এত রাত হয়ে গেছে, ঘুমোসনি? আর এই তুই আমার ঘরের দরজা নক না করে ঢুকে পড়লি কেন? ধাক্কা দিলে কি আর তোমাদের এই লুকিয়ে প্রেম করার ব্যাপারটা জানতে পারতাম? তা বাপি ওদিকে নিচে বসে তোমার বিয়ের জন্য ছেলের কুষ্টি মিলাচ্ছে, আর তুমি এখানে কার সাথে ঘর বাঁধা স্বপ্ন দেখছো শুনি দিদিভাই? তন্নিষ্ঠা আগে পরে কিছু না ভেবেই বলে ফেলল, না না বাবান, ছেলে কোথায়? আমি ওই মৌমিতা আছে না, ওই যার বিয়েতে গেলাম, ওই মৌমিতার সঙ্গে কথা বলছি। বাবান তো সব বুঝতেই পেরেছে, তবুও ও বলে উঠল, ও মৌমিতাদি, কই দেখি ফোনটা দে তো, আমিও একটু কথা বলি। আরে আরে কি করছিস? তন্নিষ্ঠাকে কোনো সুযোগ না দিয়েই ওর হাত থেকে ফোনটা প্রায় কেড়ে নিল মৈনাক। তারপর ফোনটা স্পিকারে দিয়ে বলে উঠল, হ্যালো। তনয় প্রথমটায় ভাবলো ফোন কেটে দেবে, তারপর ওর মধ্যে কি যেন একটা হয়ে গেল। তাড়াতাড়ি মেয়েদের মতো গলা করে ও বলে উঠল, হ্যালো। মৈনাক প্রথমটায় ঘাবড়ে গিয়েছিল, কিন্তু ভালোই বুঝতে পারল, কারণ বিকেল বেলায় তো ও যখন সাইকেল নিয়ে বেরিয়েছিল তখন দিদিকে তনয়ের বাইক থেকেই নামতে দেখেছিল। কিন্তু ওদিক থেকে যখন নাটকটা শুরুই হলো, ও ভাবলো তাহলে একটু কন্টিনিউ করা যাক। হ্যাঁ, কে? মৌমিতাদি, আরে কেমন আছো গো? তনয় ভাবলো বাচ্চা ছেলে বুঝতে পারেনি, তাই কন্টিনিউ করলো, হ্যাঁ, ভালো আছি। তুমি? মৈনাকের হাসি পাচ্ছিল, তবুও কন্ট্রোল করে বলল, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা মৌমিতাদি, তুমি কবে থেকে বাইক চালানো শুরু করলে গো? এই আজ বিকেলে দেখলাম তোমায়। ব্যাস, তনয় গেল ঘাবড়ে।
নিজের স্বাভাবিক গলায় কথা বলতে গিয়েও কোনো ক্রমে সামলে নিল। মানে কখন? মানে কখন দেখলে গো ভাই? এবার মৈনাক হো হো করে হেসে উঠল। একদম নাটক করবে না তনয়দা, আমি পরিষ্কার দেখেছি ওটা তুমিই ছিলে। তাই তো ভাবছি আমার জন্মদিনের প্ল্যানিং এর মাঝখানে হঠাৎ করেই ক্যাটারিং এর মালিক কোত্থেকে উদয় হলো। তা কবে থেকে চলছে শুনি এসব? হ্যাঁ, তনয় আর কি করে, এখনকার ছেলেরা যা পাকা, এরপর কিছু বললে নিশ্চয়ই বুঝতে পারবে, তাই স্বাভাবিক গলাতেই বলে ওঠে। এই সবেমাত্র আজকেই শুরু হয়েছে ভাই, আর শুরুতেই তুমি প্লিজ পুরোটা কেঁচিয়ে দিও না, কেমন? আমাদের দলে ভিড়ে যাও না, কথা দিচ্ছি। তোমার জন্মদিন, তোমার বিয়ে, এমনকি তোমার বাচ্চার অন্নপ্রাশন, সব কিছুতে কেটারিং এর দায়িত্ব আমার, পুরো ফ্রিতে। আরে একদম চাপ নিও না তুমি তনয়দা, আমারও তো রিমার সঙ্গে এই সবে মাত্র রিলেশন হয়েছে। এসব প্রেম টেম এখনকার দিনে একদম নর্মাল ব্যাপার। তোমরাই ওল্ড স্কুলের মতো এখনো ওই লুকিয়ে লুকিয়ে ঘুরছো। আরে বাবা, ওই কথাটা আছে না, প্যার কিয়া তো ডর না কিয়া। একদম চিন্তা করবে না, বাবাকে আমি ঠিক রাজি করিয়ে ফেলবো, আর তোমার সঙ্গেই দিদির বিয়ে দেব, দেখে নিও। তন্নিষ্ঠা এতক্ষণ গোল গোল চোখ করে সবটা শুনছিল। প্রথমে তো তনয়ের ওই সব কাণ্ড কারবার, তারপর ওর ছোট ভাই কি পাকা পাকা কথা বলছে, কিন্তু ঠিক তখনই বজ্রপাত। আচমকা ঘরের পিছন থেকে একটা গলা ভেসে এলো। মামুনি, তুই তুই প্রেম করিস? ফোনটা যেহেতু স্পিকারে ছিল, তন্নিষ্ঠার মায়ের গলাটা ওপার থেকে পরিষ্কার শুনতে পেল তনয়। ভয়ে আতঙ্কে আর অপেক্ষা না করে ফোনটা কেটে দিল। তারপর নিজের কপালে হাত দিয়ে বলতে শুরু করলো। হে ভগবান, একদিনে এতগুলো সারপ্রাইজ! না 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 না, আমি আর নিতে পারছি না। সকালবেলা তন্নির সাথে অত সুন্দর একটা সময় কাটলো, কিন্তু তারপর রাত গড়াতে না গড়াতেই ভাই জেনে গেল, আর এখন সরাসরি হবু শাশুড়ি মা। সকাল হতে মনে হয় গোটা গোষ্ঠী, পাড়ার লোক, আশেপাশের বাড়ি সবাই জেনে যাবে। হে ভগবান, অন্যের বেলাতে সব কিছু কত স্মুথলি ম্যানেজ করে দাও, আর শুধু আমার বেলাতেই যত সারপ্রাইজ টুইস্ট। প্লিজ ভগবান, আজ রাতে আর কোনো সারপ্রাইজ চাই না। ওদিকে তন্নি যে এখন মায়ের সামনে কি বলতে কি বলবে, কিভাবে যে সব পরিস্থিতি সামলাবে, ও মাগো, ভাবলেই তো কেমন ভয় করছে। এদিকে তনয় ফোন কেটে দিতেই ঘরের পরিবেশ একেবারে বদলে গেছে। মা সোজা ঘরের মাঝখানে এসে দু হাতে কপাল চাপড়ে খাটের ওপর ধপ করে বসে পড়ল। হায় হায় ভগবান, আমার কপালে শেষে এই ছিল? এই দিন দেখার জন্য মেয়েটাকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে স্কুলের টিচার বানালাম, হ্যাঁ? শেষে কিনা একটা রান্নার ঠাকুরের সাথে! ছি 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 ছি, কেন ভগবান, কেন আমার সঙ্গে এরকম করলে তুমি বলো? মায়ের কান্নাকাটি দেখে তন্নিষ্ঠা তো ভয় পেয়ে গেল। আহ মা, এই রাত বিরেতে কি শুরু করলে বলো তো? প্লিজ আস্তে কাঁদো, বাবা জানতে পারলে কিন্তু বাড়ি মাথায় করবে। আর তুমি যাকে রাঁধুনি ঠাকুর বলছো না, ও কিন্তু তা নয়, ও একটা বড় ক্যাটারিং সার্ভিসের মালিক। ও নিজে রান্না করে না, লোক দিয়ে করায়। ওই ওই একই হলো, নিজে হাতা ঘোরাক আর লোককে দিয়ে ঘোরাক, দিন শেষে তো লোকের বিয়েতে রান্না বান্নার কাজই দেখতে হয়, হ্যাঁ? কমলেশ বাবুর ছেলেটা বিদেশে চাকরি করছে, তাকে ছেড়ে তুই এই একটা উড়ে ঠাকুরের গলায় মালা দিবি মামুনি? মৈনাক এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এবার বিরক্ত হয়ে বলে উঠল। উফ মা, সিরিয়াল দেখে দেখে না তোমার মাথাটা একেবারে বিগড়ে গেছে। এই মাঝরাতে কি মরা কান্না জুড়লে বলো তো? আরে কে বললো তোমায় যে ওই তনয়দা উড়ে? আর হলেই বা তোমার আপত্তিটা কি? লোকের অফিসে চাকরিগিরি করার থেকে নিজের বিজনেস করে নিজের পায়ে দাঁড়ানো অনেক বেশি সম্মানের। এই এই বাবাকেই দেখো না, বাবা ইচ্ছে মতো ছুটিও নিতে পারে না। চুপ কর বাবান, একদম মুখে মুখে কথা বলবি না, পড়া নেই শোনা নেই, খালি পাকামো। ব্যাস হয়ে গেল, পৃথিবী গোল। যেখানে যা হচ্ছে সব বাবানের পড়াশোনা এসে সমাপ্ত। আর কোনো ডায়লগ জানা নেই না মা তোমার? ধুর,
আমি আর এই বাড়িতেই থাকবো না। হ্যাঁ হ্যাঁ, চলে যা চলে যা, তোরা সবাই চলে যা। 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম এই দিনটা দেখার জন্যই তো। ব্যাস, শুরু হয়ে গেল ইমোশনাল ব্ল্যাকমেল। আমার আর ভালো লাগে না। তন্নিষ্ঠা আবার ফিল্ডে নামলো। মাকে তো সামলাতে হবে। মা, দোহাই তোমার, এরকম এরকম করো না। তনয় ভালো মানুষ, কেয়ারিং। আর আর তোমরা তো ওর সঙ্গে এখনো ভালো করে কথাই বলনি, তার আগেই জাজ করছো কেন? কথা আবার কি বলবো রে? কথা বলবো তোর বাপিকে যখন আমি বলবো না যে তোমার মেয়ে কমলেশ বাবুর ছেলেকে রিজেক্ট করে একটা কেটারিং এর মালিককে পছন্দ করেছে, তখন দেখো তোমার বাপি সোজা স্টেশনের রেল লাইনে গিয়ে শুয়ে পড়বে। দেখে নিও তুমি। কথা বলবে। ফিক ফিক করে হেসে উঠল মৈনাক। মা, বাড়িতে এত নরম বিছানা থাকতে বাবা হঠাৎ রেল লাইনে গিয়ে শোবে কেন? ওই ওল্ড হিন্দি সিনেমার মায়েদের মতো বিহেভ করো না তো। আর তুমি বাবাকে বলবেই বা কেন এখন? আরে আমি তো আছি, আমি সব সেটিং করে দেব। তুমি জাস্ট এখন ঘরে যাও আর নাক ডেকে ঘুমো। একটা চরে তোমার অসভ্যতা ঘুচিয়ে দেবো জানো? সেটিং করবে পণ্ডিত। তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি মামুনি, ওই ছেলের সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখবি না। ব্যাস, আমার কথা না শুনলে আমি কিন্তু বাপিকে সব বলে দেবো বলে রাখলাম। ব্যাস, কেস এদিকে গন্ডগোলের। চোখে জল আসছে তন্নিষ্ঠার। খাটে থপ করেও বসে পড়ল। মৈনাক ওর পাশে এসে দাঁড়ালো। মন খারাপ করিস না দিদি ভাই, কেউ তোর সঙ্গে থাকুক না থাকুক, আমি সব সময় তোর সঙ্গে আছি। আমি জানি তুই কোনো অন্যায় করতেই পারিস না, আর মা বাপের উপর ভরসা রাখ। আমি জানি ওরা ঠিক বুঝবে। কিন্তু আলটিমেটলি বুঝলো কি? একেবারেই না। সকাল সকাল মা যখন চা নিয়ে বাবার কাছে পৌঁছলো, তখন মায়ের থমথমে মুখ দেখে বাবা কিছু একটা আন্দাজ তো করেই ফেলেছিল। তারপর যা হয়, একটু আধটু চেষ্টা করতে মা গলগল করে সব কথা বলে ফেলল বাবার কাছে। তারপর গম্ভীর পরিবেশ। সোফায় গম্ভীর মুখে বসে আছে তন্নিষ্ঠার বাবা, পাশে তন্নিষ্ঠার মা, আর উল্টো দিকের সোফায় মাথা নিচু করে তনয় সামন্ত। তা মিস্টার সামন্ত, আপনার অর্ডার সিটি দেখে আমি সত্যি অবাক হচ্ছি। তার শিক্ষা দীক্ষা বা পারিবারিক আভিজাত্য কোনো দিক থেকেই আমাদের মুখার্জি বাড়ির সমকক্ষ না হয়েও আমার বাড়ির জামাই হওয়ার স্বপ্ন আপনি দেখলেন কি করে? ইউ সিন ভেরি ডেসপারেট। ওফ, আমি তো ভুলেই গেছিলাম আপনি ক্যাটারিং এর মালিক। পড়াশোনা তো বোধহয় মাধ্যমিকের গণ্ডিও পার করা হয়নি, তাই না? তনয় কিন্তু ঘাবড়ে গেল না বা বকবকও করল না। বেশ শান্ত গলায় বলে উঠল, ওটাকে বোধহয় অডাসিটি বলা যায় না। কারেজ বলা যেতে পারে। নিজের ভালোবাসার উপর ভরসা বলা যেতে পারে। আর হ্যাঁ, রইল পড়ে পড়াশোনার কথা। আই হ্যাভ কমপ্লিটেড মাই MBA উইথ ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, আমার শিক্ষাগত যোগ্যতা হয়তো এই বাড়িতে উপস্থিত অনেকের থেকেই বেশি, তবে পুঁথিগত শিক্ষা নিয়ে আমি খুব একটা অহংকার করা পছন্দ করি না। আমার মনে হয় পড়াশোনার ওই বেকার বেকার তকমা থেকে জীবনের শিক্ষা অনেক বেশি প্রেসিয়াস। বড়দের মান সম্মান করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, আর মিথ্যে কথা না বলা, এগুলো আমার কাছে বলতে পারেন পারিবারিক শিক্ষা আক্ষরিক জ্ঞানের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঝাঁঝিয়ে উঠল মুখার্জি বাবু। বাহ, বেশ জ্ঞানের কথা বলতে পারো তো। তা এসব বড় বড় লেকচার দিয়েই বুঝি আমার মেয়ের মাথাটা চিবিয়ে খেয়েছো? সত্যি বলতে কি, আমিও বেশ অবাক হয়েছিলাম জানেন তো। মানে আপনার মেয়ে আমার মতো একটা চিটগ্রস্ত ছেলেকে কেন পছন্দ করলো আমিও প্রথমটায় ঠিক বুঝতে পারিনি। হয়তো ওর কাছে ওই টাকা পয়সা, আভিজাত্যের দম্ভ, আমার মনে হয় এসব গুরুত্ব পায়নি। একটা খাঁটি মানুষের ভালোবাসা জীবনে চলার জন্য বোধহয় যথেষ্ট মনে হয়েছিল। এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়ালো তন্নিষ্ঠার বাবা।
তোমার এত বড় সাহস! আমার সামনে দাঁড়িয়ে তুমি প্রেম ভালোবাসার সস্তা গল্প শোনাচ্ছ? আমার মেয়ে একজন উচ্চশিক্ষিত স্কুল টিচার, তুমি নিজেকে ওর যোগ্য মনে করো? আমি সরকারি চাকরি করি, মেয়েকে রাজকন্যার মতো আদর যত্নে বড় করেছি। তুমি পারবে ওর খরচ খরচা সামলাতে? নিজে তো দিন আনা দিন খাওয়া এক ব্যবসায়ী। এবার তনয়ও সোফা থেকে উঠে দাঁড়ালো। একেবারে চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, আপনার মেয়ের খরচ খরচা আমি কেন সামলাতে যাব? আপনার মেয়ে নিজের পায়ে দাঁড়ানো একজন স্বাবলম্বী নারী, নিজের খরচ নিজেই সামলানোর ক্ষমতা রাখে। আর আপনি যে টাকা পয়সার কথা বলছেন, দেখুন, নিজের বাবার পরিচয় বা টাকা পয়সা ভাঙিয়ে যদি আজকে আপনার মেয়ের সঙ্গে সম্বন্ধ নিয়ে এ বাড়িতে আসতাম, আপনি হয়তো এক পায়ে রাজি হয়ে যেতেন, আমি জানি। কিন্তু ওই অন্য কারোর পরিচয় ভাঙিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে এই তনয় সামন্তের রুচিতে বাঁধে। আপনার চোখে চোখ রেখে এটুকু বুক ফুলিয়ে বলতে পারি, আমি আপনার মেয়েকে আপনার থেকেও বেশি ভালোবাসি। এবার বাকিটা আপনার ব্যক্তিগত ডিসিশন। আপনি আমাদের আশীর্বাদ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কারণ আপনি আশীর্বাদ না করলেও আপনার মেয়েকে বিয়ে তো আমি করব। তবে আপনি পাশে থাকলে আমাদের ভালো লাগতো, এই যা। আর রাগ কন্ট্রোল করতে পারল না মৃন্ময়বাবু, অর্থাৎ তন্নিষ্ঠার বাবা। চিৎকার করে উঠল, তুমি তুমি আমাকে অপমান করছো? আমার বাড়িতে বসে আমাকে ভয় দেখাচ্ছ? আমি ভালো করেই জানি আমার মেয়ে আমার অমতে কোনোদিন কিছু করবে না। চিৎকার করে মেয়েকে ডাকলো মৃন্ময়বাবু। মামনি, এদিকে এসো। এই ছেলেকে স্পষ্ট করে বলে দাও এই মুহূর্তেই যেন আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। তন্নিষ্ঠা এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়েই সব শুনছিল। এবার ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। বাপির কথা শুনে বাপির দিকেও গেল না, বরং শটান তনয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর বাপির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমাদের সমাজ তো অন্য জিনিস শেখায় বাপি। মেয়েদের বেশি পড়াশোনা করতে নেই, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো, চাকরি করাটা অপরাধ। অথচ দেখো, আজকে তুমি আমার সেই চাকরির দোহাই দিয়েই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছো যে উল্টো দিকের মানুষটা অযোগ্য। আমার পছন্দ অপছন্দকে কোনোদিন তুমি গুরুত্ব দিয়েছো? আমার বিয়ে ঠিক করে ফেললে, অথচ একবারও আমায় জিজ্ঞাসা করলে না আদৌ আমি বিয়ে করতে চাই কিনা। তন্নিষ্ঠা, আমি নয়, আমায় ক্ষমা করো। আমি সত্যিই আমার বাবা মায়ের অমতে গিয়ে কোনোদিন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব না। তবে বাপি, আমি তোমাকেও আজ তনয়ের সামনে দাঁড়িয়েই কথা দিলাম, জীবনে যদি কোনোদিন কাউকে বিয়ে করি তবে তনয় সামন্তকেই করব। না হলে এই মুখার্জি বাড়ির তোমাদের মেয়ে আজীবন অবিবাহিতই থেকে যাবে। শোনো না গো, তুমি না আর এভাবে রেগে থেকো না, হ্যাঁ? আর রেগে থেকো না। দেখো দেখো ওদের পাশাপাশি কত সুন্দর মানিয়েছে দুজনকে। এবার মেনে নাও না, হ্যাঁ? এবার মেনে নাও, কেমন? আর দেখো, সত্যি তো সংসারটা তো ওরা দুজনে করবে, তাই না? একে অপরের সঙ্গে সারা জীবন থাকবে। ওরা যখন সব কিছুতে মানিয়ে নিতে রাজি, তখন তো তোমার আর আপত্তি থাকা উচিত নয়, বলো? তাই না? তখন তো আর উচিত নয় আপত্তি থাকা। আর সমাজের কাছে আমি কি করে মুখ দেখাবো? লোকে জিজ্ঞেস করলে শেষে কি আমি বলবো যে একটা ক্যাটারিং এর মালিক আমার জামাই? সামান্য হেসে তনয় এবার এগিয়ে এলো। তারপর একেবারে মৃন্ময়বাবুর চোখে চোখ রেখে বলল, আপনার যদি সেটা বলতে লজ্জা করে, তবে সমাজকে না হয় বলবেন আপনার জামাই একজন MBA ডিগ্রিধারী বিজনেসম্যান। আশা করি সেটা বলতে আপত্তি হবে না। আর যদি আরো আভিজাত্য দেখাতে চান তবে বলতে পারেন যে আপনার বেয়াই বেয়ান ব্যান্ডেল হুগলি অঞ্চলের সব থেকে প্রতিষ্ঠিত আর নামী লোহা ব্যবসায়ীদের একজন, যার নিজের 4টে বাড়ি, 3টে গাড়ি আর অঢেল সম্পত্তি আছে। কিন্তু এটুকুও সমাজকে জানিয়ে রাখবেন যে সেই কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে তনয় সামন্তকে কোনোদিনই কেনা যায়নি, যাবেও না। আমি আমার বাবার ওই রাজপ্রাসাদ ছেড়ে নিজের শর্তে
নিজের ইচ্ছেয় নিজের যোগ্যতায় বাঁচি। আর এই তনয় সামন্ত যার হাত একবার ধরে মৃত্যুর আগে পর্যন্ত তার হাত ছাড়ে না। তনয়ের এই শেষ কথাটার মধ্যে এমন একটা আত্মসম্মান আর জোর ছিল যে মৃন্ময়বাবু আর কোনো কথাই বলতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে মুখটা ঘুরিয়ে নিল, যার ভেতরে নীরবতা স্পষ্ট বলে দিচ্ছিল মুখার্জি বাড়ির কঠিন প্রাচীরটা অবশেষে ভেঙে পড়ল, আর সামন্ত ক্যাটারার্সের মালিক এই লড়াইয়ে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন নিয়ে পাশ করে গেল। তাহলে আজকের গল্পটাও কি এখানেই শেষ হলো? আজকের গল্পটাও এখানে শেষ হলো। ওদের এবার একটু প্রাইভেট টাইম দেওয়া যাক। একদম তাই। আচ্ছা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আপনারা তো জানেনই। চটপট লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, গল্পটাকে শেয়ারও করতে হবে, আর অবশ্যই করে হাইপ করতে হবে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো চটপট। আচ্ছা, ভালো কথা, আমাদের আরও একটা চ্যানেল রয়েছে যেখানে আমরা অনুভূতি, বন্ধুত্ব, সম্পর্ক, প্রেম, নানান বিষয় প্রত্যেক শনিবার রাত্রি ঠিক 9:30টার সময় একটা করে গল্প নিয়ে হাজির হই, যেখানে আপাততভাবে চলছে কুয়াশার আড়ালে গল্পটা, যার দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে আসবো আগামীকাল অর্থাৎ শনিবার ঠিক রাত্রি 9:30টায়। প্রিমিয়ার শুনতে চলে আসবেন কিন্তু। আর হ্যাঁ, যদি সেই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে গিয়ে থাকে তাহলে এই গল্পের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সাবস্ক্রাইব করে নিন। গল্পের মরশুম। এবার চলে আসি গত শুক্রবার যে 10 জন প্রথম সঠিক উত্তরদাতারা ছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্নেহা, পূজা, অপর্ণা সামন্ত, অঞ্জলি চ্যাটার্জি, মনীষা সরকার, সাগরিকা মণ্ডল, ঈশানী ঘোষ, সোনালী চক্রবর্তী, রাজেশ্বরী সরকার, রাজ দে, মাম্পি মণ্ডল, মধুমিতা চ্যাটার্জি, মঞ্জু দত্ত, শুভমিতা হালদার, লিপিকা জানা, শিউলি সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, আমাদের আজকের গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ তন্নিষ্ঠা, তার বাবার নাম কি? কিরে, বলেছিস তো গল্পে? তাহলে এই উত্তরটা ভীষণ সহজ। চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো পরের পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি বা অন্তরা। আজ আমাকে তবে কোথায় করতে দিস? তুই তো করিস না। যাই হোক, আজ তবে এখানেই বিদায় নিই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল গল্পের মরশুমে, আর তারপর মঙ্গলবার দুপুর 3:30 অন্তরার লেখা আরো একটা নতুন গল্প। কিরে, বলে দিবি নাকি গল্পটার নাম কি? এই রাত তোমার আমার। দুর্দান্ত একটা চরম প্রেমের গল্প নাকি রে? হ্যাঁ, এটা চরম প্রেমের গল্প। একদম। তো অপেক্ষা করো মঙ্গলবার পর্যন্ত, আর মাঝখানে অবশ্যই শনিবার শুনতে ভুলো না গল্পের মরশুম। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে গল্পের মরশুমকেও সঙ্গে রেখো। বাই। তাহলে টাটা। শুনলে তো আজকের গল্প? কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল ভালোবাসার মরশুম, আর শেয়ার করবে তোমাদের পরিচিত বন্ধু সবার সঙ্গে। সঙ্গে থেকো কেমন? তাহলে আজ আসি।